সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রীতি এবং শুভেচ্ছা গ্রহণ করো। আশা রাখি তোমরা প্রত্যেকেই ভালো আছো, নিরাপদে আছো। আবারও বেশ কয়েকদিন পর ঈদের ছুটি শেষে তোমাদের সামনে তোমাদের চতুর্থ বর্ষের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমি ডক্টর মুক্তা সাহা, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমরা প্রত্যেকেই জানো যে চতুর্থ বর্ষে আমি তোমাদের যে পেপারটি পড়াই সেটা হলো ফরেন রিলেশনস অফ বাংলাদেশ। এই পেপারের উপরে তোমাদের আমি একটি ক্লাস নিয়েছি। এখন যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশন টোটাল বিশ্বজুড়ে চলছে, এই পরিস্থিতির মধ্যেও যে আমাদের ঢাকা কলেজ কর্তৃপক্ষ যে অনলাইন ক্লাসের সুযোগ তৈরি করে দিয়েছে, সেজন্য আমরা প্রত্যেকে ঢাকা কলেজ কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই সিচুয়েশনের মধ্যে যে আমরা জানি না কবে আমরা স্বাভাবিক হব, বা যে একটা পরিস্থিতি বিশ্ববাসী আগে কখনো কল্পনা করতে পারেনি। প্রতিটি দেশ দুশ্চিন্তার মধ্যে আছে কিভাবে আমরা এখান থেকে মুক্তি পাব। কিন্তু জীবন বহমান, জীবন কখনো থেমে থাকে না। আমাদেরকে এর মধ্যে এগিয়ে যেতে হবে, এর মধ্যে আমাদেরকে আশা বাঁধতে হবে যে আমরা খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরব। তো যে পর্যন্ত আমরা স্বাভাবিক জীবনে ফিরতে না পারি, যে পর্যন্ত আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু না হয়, সে পর্যন্ত তোমাদের কাছে প্রত্যেক ক্লাসেই আমি বলে থাকি যে তোমাদের কাছে একটাই অনুরোধ, আমরা শত প্রতিকূলতার মধ্যে যে এই অনলাইন ক্লাসের যে ব্যবস্থা আমরা চালু করতে পেরেছি, তোমরা যদি এখান থেকে সুফল নিতে পারো তাহলে আমাদের সকল ধরনের আয়োজন, সকল ধরনের কার্যক্রম সফল হবে। তো আমি যে কথাটি বারবার তোমাদেরকে মনে করিয়ে দিই যে তোমরা এখন 4th ইয়ারে পড়ছো, অল্প কিছুদিনের মধ্যেই তোমাদের এই গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাবে। সামনে একটা বাস্তব জীবনের মুখোমুখি তোমরা হবে। সেই বাস্তব জীবনে মুখোমুখি প্রত্যেকেই হতে হয়, শুধু তোমরা না। এই বাস্তব জীবনের মানে পদার্পণের আগে যে যতটা নিজেকে সুন্দর করে তৈরি করে বুদ্ধিমত্তার সাথে সময়কে কাজে লাগাতে পারবে, সে তত বেশি দ্রুত সফলকাম হবে। অনেককে আমরা দেখে থাকি যে প্রতি বছরই শত শত হাজার হাজার ছেলে মেয়ে পাশ করে বেরোচ্ছে। অনেকেই এর মধ্যে কর্মজীবনে খুব দ্রুততার সাথে ঢুকে যাচ্ছে, আবার অনেকেই ব্যর্থতায় নিমজ্জিত হচ্ছে। তো আমি কখনোই চাইবো না আমার কোনো শিক্ষার্থী পরেরটিতে নিমজ্জিত হোক। কাজে আমরা যদি বুদ্ধিমান হই, আমরা যদি সময়কে কাজে লাগাতে পারি, তাহলে অবশ্যই আমরা সময়ের সাথে সাথে এগিয়ে যাব এবং সময়ের সাথে সাথে আমরা শিক্ষা জীবন শেষ করে চাকরি জীবনে প্রবেশ করতে পারবো। তো যে পেপারটি আমি তোমাদেরকে 4th ইয়ারে পড়াই, এবং 4th ইয়ারে তোমাদের অনেকগুলি পেপার রয়েছে, এবং তোমরা একটা কথা মনে রাখবে যে সময় তো কারোর জন্য অপেক্ষা করে না। জানি না খুব দ্রুতই হয়তো সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, তখন কিন্তু তোমরা একটা মানে কঠিন অবস্থার মধ্যে পড়ে যাবে। এখন এই যে মানে অবারিত সময় কাটছে না, আমরা মানে যখন অলস মস্তিষ্ক থাকে আমরা খুঁজে পাই না যে আমরা কি করব। কিন্তু একটু যদি বুদ্ধিমান হও তোমরা, তাহলে একটু যদি সময়টাকে সুন্দর করে ভাগ করে নাও, কিছুটা একাডেমিক লেখাপড়ার জন্যে, কিছুটা চাকরির প্রস্তুতির জন্যে, কিছুটা ইংরেজি প্র্যাকটিস করার জন্যে, সব মিলিয়ে যদি সময়টাকে অল্প অল্প করে তোমরা যদি ইফেক্টিভ ওয়েতে কাজে লাগাও, তাহলে আমি মনে করব যে তোমাদের সময়টাও ভালো কাটবে এবং তোমাদের জীবনের জন্য সামনে যে চাকরির যে যুদ্ধ আসছে, সেই যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে। আর অনেকগুলি পেপারের কথা বললাম 4th ইয়ারে। আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে তোমাদের একটা হোম টাস্ক রইলো যে কতগুলি পেপার এবং কোড নাম্বার, এটা তোমাদেরকে ভাই জিজ্ঞেস করা হয়। প্রত্যেকটা পেপার তোমরা কোড নাম্বার সহ মনে রাখার চেষ্টা করবে, যাতে তোমরা যে পেপারগুলি তোমাদের কাছে একটু কঠিন মনে হবে, সে যে পেপারগুলি তোমাদের কাছে একটু মনে হবে যে আগে পড়া হয়নি, একেবারেই নতুন, সেই পেপারগুলির দিকে তোমরা একটু বেশি মনোযোগ দিবে। এবং প্রতিটা পেপারের জন্য তোমরা একটা ইন্ডিভিজুয়াল খাতা করবে। মনে করবে না যে 4th ইয়ারে উঠে গেছি, এখন ম্যাডাম এগুলি কী বলছে। ছাত্রী তোমরা যত বড়ই হও, তত মানে সামনের দিকে এগোও, আমাদের কাছে তোমরা ছোটই থাকবে। তো আমরা যে পরামর্শগুলি দেব সেটা হলো যে আমাদের জীবনের অর্জিত যে অভিজ্ঞতা, আমরা যে সময়টা পার করে এসেছি, যে সমস্যাগুলো ফেস করেছি, সেগুলি যাতে তোমরা না করো, তোমরা যাতে সুন্দরভাবে তোমাদের শিক্ষা জীবনটাকে সমাপ্ত করে সামনে মানে বাস্তবে একটা সুন্দর জীবনের দিকে প্রবেশ করতে পারো, সেই লক্ষ্যেই আমাদের সমস্ত প্রস্তুতি বা সমস্ত কার্যক্রম তোমাদের জন্য। তো
ফোর্থ ইয়ারের যে সমস্ত পেপারগুলি তোমরা পড়বে তার মধ্যে আমি যে পেপারটা পড়াই এটা আমার কাছে খুব পছন্দের একটা পেপার, এবং এটা মানে বহুমুখী উপকার এর থেকে তোমরা পাবে। আমি হয়তো গত ক্লাসে কি বলেছি আমার এখন মনে নেই, আমি একটু যদি বলি যে পেপারটার দিকে তোমরা একটু তাকাও। ফরেন রিলেশনস অফ বাংলাদেশ, বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক। আমরা খুব ভালো করে জানি যে 8-10টা দেশের মতো আমাদের দেশের ইতিহাস না। আমাদের দেশের ইতিহাস, আমাদের বাংলাদেশ পেতে আমাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, আমাদের অনেক আত্মাহুতি দিতে হয়েছে, আমাদের অনেক মা বোনের সমস্ত সম্ভ্রম ত্যাগ করতে হয়েছে, অনেক বুদ্ধিজীবীদের জীবন দিতে হয়েছে, মানে অনেক কিছুর বিনিময়ে দীর্ঘ 9 মাস যুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের এই মানচিত্রে, বিশ্বের মানচিত্রে ছোট্ট একটু জায়গা করতে পেরেছি। তো এই যে জায়গা করতে পারলাম, এই যে আমাদের এইটুকুই 9 মাসের যুদ্ধই আমাদের ইতিহাস না, আমাদের ইতিহাস আরো সুদীর্ঘ। 200 বছরের ইংরেজ শাসন থেকে শুরু করে আমরা অনেক আন্দোলন, অনেক সংগ্রামের মধ্য দিয়ে পর্যায়ক্রমে আমরা আজকের অবস্থানে এসে পৌঁছেছি। কাজেই এই যে আমরা যদি এখন মনে করি যে এত কিছুর পরে আমরা বাংলাদেশ পেলাম, তাহলে এখন তো আমরা স্বাধীন দেশ, স্বয়ংসম্পূর্ণ, আমাদের আর অন্য দেশের সাথে রিলেশন রাখার বা সম্পর্ক রাখার প্রয়োজনটা কি? কিন্তু দেখো একটা জিনিস চিন্তা করে, সেটা হলো বাস্তবতা। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। একটা মানুষ কি পৃথিবীতে কখনো একা টিকে থাকতে পারে? পারে না। তো একটা মানুষকে তুমি যদি একবার চিন্তা করো, ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা একজন মানুষ কতগুলি মানুষের উপর নির্ভরশীল। আমরা ঘুম থেকে উঠে, তুমি দেখো খুব সাধারণ উদাহরণের মধ্য দিয়ে তোমরা যদি একটু চিন্তা করো, ঘুম থেকে উঠে সকালে নাস্তা খাওয়া থেকে আমরা যদি শুধু খাবার পার্টটা চিন্তা করি, খাবার দাবার, কতগুলি পেশাজীবী মানুষের সাথে আমরা যুক্ত। এই যে তোমাদের সাথে একটা প্রযুক্তির যে উন্নয়ন, আমাদের বাংলাদেশ যে প্রযুক্তির এখন শীর্ষে অবস্থান করছে, এই যে আমরা একটা অনলাইন ক্লাস, আগে কখনো এটা কল্পনাই করা যেত না যে ঘরে বসেও এইভাবে ক্লাস নেওয়া সম্ভব, তোমাদের সাথে একটা যোগাযোগ রক্ষা করা সম্ভব, তোমাদেরকে কিছু পরামর্শ দেওয়া সম্ভব। এই যে উন্নয়ন, এইটুকু চিন্তা করো, এই একটা ক্লাস নেওয়ার পেছনে কতগুলি মানুষের মেধা, বুদ্ধি, শ্রম ইত্যাদি ইত্যাদি জড়িত। তাহলে আমরা বিভিন্নভাবে, কোনোভাবেই কোনো মানুষ পৃথিবীতে একা টিকে থাকতে পারে না। মানুষকে টিকে থাকতে হলে, মানুষকে বাঁচতে হলে তাকে কি করতে হবে? অন্য মানুষের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে হবে। সেই সুন্দর সম্পর্ক, তুমি যত মানুষের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে পারবে, তোমার জীবনটা তত বেশি মানে মাধুর্যপূর্ণ হবে। মানে কারো কারো জীবন দেখবে কেমন আছো, এই তো আছে, কেটে যাচ্ছে। আর কাউকে দেখবে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, বেশ ভালো আছি, যখন যেভাবে আছি সেভাবেই আমরা ভালো আছি। তো এই যে মানুষের সাথে মানুষের তো কি হয়, যে একটা উদাহরণ যদি দেই, মনে করো একটা পরিবারে তোমরা অনেকগুলি ভাই বোন, 4-5 ভাই বোন, প্রত্যেকটা ভাই বোনের সাথে ভাই বোনের যদি সুন্দর একটা সম্পর্ক বজায় থাকে, বাবা মা একটা শান্তিপূর্ণ পরিবেশ পায়, তাহলে কি হয়? পরিবারটা একটা সুখী পরিবার হয়। আবার উল্টোটা যদি চিন্তা করি আমরা, যে কারোর সাথে কারো কোনো মিল নেই, ঝগড়া বিবাদ লেগেই আছে, বাবা মার মধ্যে অশান্তি, তাহলে কি হয়? পরিবারটা একটা অসুখী পরিবার হয়। এবং যখনই এই ধরনের সমস্যাপূর্ণ পরিবার তোমরা লক্ষ্য করবে, সেটা নিজেদের হোক, চারপাশে হোক, আত্মীয় স্বজনের মধ্যে হোক, তখনই দেখবে ওখানে অন্য কোনো মানুষ এসে কি করতে পারছে, বিভিন্ন ধরনের ফোড়ন কেটে, বিভিন্ন ধরনের কুপরামর্শ দিয়ে, বিভিন্ন ধরনের জায়গা করে আরও সম্পর্কগুলিকে আরও খারাপ করে দেওয়ার চেষ্টা করতে পারে। ঠিক তেমনি এটা গেলে ব্যক্তি জীবন। তোমার যদি অনেক মানুষের সাথে সুসম্পর্ক থাকে, তুমি যে কোনো বিপদে পড়লে তুমি চারপাশে অনেক মানুষকে পাবে। যে তুমি যদি কাউকে বিপদে পড়লে তুমি যদি এগিয়ে যাও, তাকে সহযোগিতা করো, সেও তোমার বিপদে এসে বিভিন্ন ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। তাহলে এই যে পারস্পরিক সহযোগিতা বোধ, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটা আমাদের জীবনকে অনেক বেশি মাধুর্য দান করে, অনেক বেশি প্রশান্তি দেয়, আমরা সুন্দরভাবে জীবনটা কাটাতে পারি। ঠিক এর উল্টোটা হলে জীবনটা অতিষ্ঠ হয়ে ওঠে, তখন মানুষের যে স্বাভাবিক যে সব কিছুর কার্যক্রম, সেগুলির প্রতি একটা বিতৃষ্ণা এসে যায়। ঠিক তেমনি মানুষের জীবন, যেমন মানুষ যেমন একা বাস করতে পারে না, ঠিক তেমনি পৃথিবীর বুকে, বিশ্বের বুকে কোনো রাষ্ট্র একা টিকে থাকতে পারে না।
এখন বাংলাদেশের কথাই বলি, আর বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার কথাই যদি আমরা বলি না কেন, এখন মনে করো যে বিশ্বের বুকে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হলো আমেরিকা। তো এখন আমেরিকা যদি মনে করে যে আমি তো এখন উন্নতির শীর্ষে অবস্থান করছি, আমার তো আর কোনো দেশের সঙ্গে কোনো সম্পর্ক বজায় রাখার কোনো প্রয়োজন নেই, আমি এখন যা খুশি তাই করতে পারি। একটা কথা তোমরা তো সবাই জানো, জানা কথাকে আমি আবার মনে করিয়ে দিচ্ছি, সেটা হলো যে কোনো অর্জন, মনে করো স্বাধীনতা, আমরা বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, যে কোনো অর্জন করার চেয়ে, যে কোনো প্রাপ্তি যোগ হওয়ার চেয়ে সেই অর্জনটাকে ধরে রাখা অনেক বেশি কঠিন। এই যে আমেরিকা এখন উন্নতির শীর্ষে অবস্থান করছে, এই শীর্ষস্থানটাকে ধরে রাখার জন্য আমেরিকাকে আরো অনেক 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 বেশি পরিশ্রম করে যেতে হবে। কারণ তার অনেক প্রতিযোগী রাষ্ট্র আছে যারা প্রতিনিয়ত চেষ্টা করবে যে কিভাবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে আমরা সামনের দিকে আরও বেশি উন্নতির দিকে, উন্নয়নের যে সিঁড়িগুলি আছে, ধাপগুলি আছে, উন্নয়ন যে সূচক আছে, সেখানে আমরা পৌঁছাতে পারি। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের কী করতে হবে, যে আমরা যে অবস্থানে আছি সেই অবস্থানটাকে ধরে রাখার জন্য আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি আগে যেরকম গ্রহণ করেছি সেরকম আমাদের প্রতিনিয়ত এই কর্মসূচিগুলি চালিয়ে যেতে হবে। তাহলে দেখো যে এই যে ফরেন রিলেশন মানে বৈদেশিক সম্পর্ক, এই বৈদেশিক সম্পর্কের একটা অন্যতম অধ্যায়, গত ক্লাসে তোমাদেরকে আমি কয়েকটা অধ্যায়ের কথা বলেছিলাম, সেই অধ্যায়ের মধ্যে অন্যতম একটা অধ্যায় হলো পররাষ্ট্রনীতি। যে কথাগুলি এখন আমরা বললাম, যে কোনো মানুষ একা যেমন বাস করতে পারে না, বেঁচে থাকতে পারে না, ঠিক তেমনি বিশ্বের বুকে কোনো রাষ্ট্র একা টিকে থাকতে পারে না। তাহলে কি করতে হবে, এই রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনার জন্য বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে, বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সুন্দর সম্পর্ক স্থাপন করতে হবে। কারণ যে কোনো প্রয়োজনে যেন আমরা অন্য রাষ্ট্রের সহযোগিতা পাই। কারণ আমরা জানি না, মনে করো বাংলাদেশের কথাই, আমরা জানি না যে বাংলাদেশে একটা ভূমিকম্প হতে পারে, একটা ঘূর্ণিঝড় হতে পারে, একটা জলোচ্ছ্বাস হতে পারে, বন্যা হতে পারে, খরা হতে পারে, যে কোনো একটা ধরনের দুর্যোগ হয়ে আমাদের কি হতে পারে, আমরা অসহায় বোধ করতে পারি। তখন আমাদের যেমন মুক্তিযুদ্ধের সময় যদি বিভিন্ন দেশ আমাদের সহযোগিতা না করতো, তাহলে আমরা হয়তো এত সহজে মুক্তি অর্জন করতে পারতাম না। ঠিক তেমনি আমরা জানি না যে ভবিষ্যতে কালকে আমাদের কি আছে, সেটা ব্যক্তি জীবনে হতে পারে, রাষ্ট্রীয় জীবনে হতে পারে। এই জন্য আমাদের সুন্দর একটা সম্পর্ক যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে আমরা যেমন অন্যের বিপদে নিজের সবটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়বো, অন্য রাষ্ট্র আমাদের বিপদে তাদের সবটুকু নিয়ে ঝাঁপিয়ে পড়বে। তাহলে পররাষ্ট্রনীতি বলতে আমরা কি বুঝি? তাহলে পররাষ্ট্রনীতি বলতে গেলে, বুঝতে গেলে আমাদেরকে দেখো ফরেন রিলেশন আর পররাষ্ট্রনীতি বুঝতে গেলে আমি তোমাদেরকে আরেকটা কথা বলবো, যে জাতীয় নীতিটা আমাদেরকে বুঝতে হবে। পররাষ্ট্রনীতি মানে হলো অন্য রাষ্ট্রের সঙ্গে যে পলিসিটা আমরা মেনটেন করছি, আর রাষ্ট্রীয় জাতীয় নীতিটা কি, যে একটা রাষ্ট্রের মধ্যে, একটা রাষ্ট্রের অভ্যন্তরে যে নীতি মেনটেন করে আমরা রাষ্ট্র পরিচালনা করছি। এটা হলো একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, যে আমাদের সাথে আমাদের পররাষ্ট্রনীতির মূল স্লোগান কি? আমাদের পররাষ্ট্রনীতির মূল স্লোগান হলো ফ্রেন্ডশিপ টু অল বাট ম্যালিস টু নান। মানে সকলের সঙ্গে বন্ধুত্ব, সকল রাষ্ট্রের সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকবে, কিন্তু কোনো রাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো শত্রুতা থাকবে না। তাহলে দেখো যে এটা হলো আমাদের পররাষ্ট্রনীতির মূল কথা। তাহলে আমাদের এই পররাষ্ট্রনীতির মূল সুরকে সামনে রেখে আমাদেরকে বিভিন্ন রাষ্ট্রের সাথে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক বজায় রাখতে হবে। কিন্তু প্রত্যেক রাষ্ট্রই যেটা চেষ্টা করবে, প্রতিটা রাষ্ট্রের এই পররাষ্ট্রনীতি মেনটেন করতে গিয়ে যে দিকটা মাথায় রাখতে হবে, সেটা হলো নিজ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। আমি সকলের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখবো, এটা কথা মনে রাখবে। ব্যক্তি জীবনেও ঠিক তাই। আমি এতটা বেশি মানে আমাকে, আমার ব্যক্তিত্বকে আমি বিলিয়ে দেব না, বা আমি এত বেশি ঘনিষ্ঠতায় জড়িয়ে যাব না যে আমার ব্যক্তিগত সত্তার মধ্যে বা আমার কোনো একটা দুর্বল জায়গায় আমার কোনো যত কাছের বন্ধুই হোক সে আঘাত করতে পারে। ঠিক তেমনি আমার রাষ্ট্রের, আমার যে এত কষ্টের স্বাধীনতা, এত কষ্টের, এত যুদ্ধের পরে, এত আত্মাহুতির পরে 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা যে দেশটা পেলাম, সেই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন কোনো নীতি আমরা অন্য রাষ্ট্রের সঙ্গে কখনোই করব না। তো আমাদের যে জিনিসটা, এটা শুধু আমার দেশ না, পৃথিবীর প্রত্যেকটা দেশ এই স্লোগানটায় বিশ্বাসী, যে
নিজ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অটুট রেখে বজায় রেখে আমরা অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক মেনটেন করব। তাহলে দেখি আমরা যে পররাষ্ট্রনীতি বলতে আমরা কি বুঝি। তাহলে সহজ ভাষায় যেটা যে নীতির মাধ্যমে একটা দেশ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখে সেটাই হলো পররাষ্ট্রনীতি। তাহলে এটা সংকীর্ণ অর্থে হতে পারে, এটা ব্যাপক অর্থেও পররাষ্ট্রনীতি হতে পারে। এবং তোমরা মাথায় রাখবে যে সংজ্ঞাটা দেওয়ার সময় সাধারণভাবে তোমরা মানে আমরা ফরেন বলতে আমরা তো বহির্দেশ বুঝিয়ে থাকি, পলিসি বলতে নীতি বুঝিয়ে থাকি। নীতিটা কি? যে মানে যে দর্শনের যে সূত্রের মধ্য দিয়ে আমি আমার দেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেটাকে আমি বজায় রাখবো, সেটাকে আমি মানে আমার উন্নয়ন, দেশের যে উন্নয়ন সেটা দিন দিন মানে আমরা যে জায়গাটা আছি, আমরা ব্যক্তি জীবনে যেমন উন্নতির শেষ নেই, যে কোনো একটা সীমা নেই যে এখানে পৌঁছালে আমার আর কোনো সামনের দিকে উন্নয়ন লাগবে না, ঠিক তেমনি প্রতিটা রাষ্ট্রই চায় যে রাষ্ট্র যে অবস্থানে আছে সেখান থেকে আরও সামনের দিকে এগিয়ে যেতে। তাহলে আমরা এই সুন্দর মানে তাহলে পররাষ্ট্রনীতি সংজ্ঞা আমরা মেনটেন করব যে নীতির মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন একটা দেশ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখে সেই দেশের উন্নয়ন, নিজ দেশের উন্নয়ন সাধন করবে, সেটাই হলো পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি। তাহলে আমরা এখন এটা বললাম যে তোমরা প্রথমে একটা সাধারণ সংজ্ঞা দিবে, তারপর এটা সংকীর্ণ অর্থে লিখবে, বিশেষ অর্থে লিখবে, ব্যাপক অর্থে লিখবে। এরপরে তোমরা প্রামাণ্য সংজ্ঞা দিবে যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে এটা সংজ্ঞায়িত করেছেন, অনেকেই অনেকভাবে সংজ্ঞায়িত করেছেন। সেখান থেকে তোমরা দুটি বা তিনটি তোমাদের পছন্দ মতো বেছে নিবে। মানে একজন রাষ্ট্র দার্শনিক অটোমান বিসমার্ক সম্ভবত উনি বলেছেন যে নিজ দেশের নীতির সম্প্রসারণই হলো পররাষ্ট্রনীতি। যে আমার যে দেশের নীতির মধ্য দিয়ে আমি এগিয়ে যাচ্ছি, আমি যে সম্পর্কটা অন্য দেশের সঙ্গে মেনটেন করছি, সেই সম্পর্কে যত আমি সম্প্রসারণ ঘটাবো, যত আমি বিস্তার ঘটাবো, তত আমার দেশের মানে উন্নয়ন হবে, তত উন্নয়নের দুয়ার খুলে যাবে। যে আমি যদি কারোর সাথে সম্পর্কই মেনটেন না করি, কারণ কি জানো, কোনো দেশ স্বয়ংসম্পূর্ণ না। আমরা যদি আমেরিকার কথাও বলি, আমেরিকারও কোনো না কোনো দুর্বল দিক রয়েছে, কোনো না কোনো অসফল দিক রয়েছে, যেটা নাকি তারা অন্য দেশের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক বজায় রেখে সেখান থেকে সেটা তারা ওভারকাম করার ট্রাই করে। এখন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই যে দেখো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অনেক ধরনের আন্তর্জাতিক সংগঠন, আঞ্চলিক সংগঠন, অর্থনৈতিক জোট, বিভিন্ন ধরনের সংগঠনের সাথে জড়িত, সেটা সার্ক থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত। তাহলে এই জোটগুলির মানে কি? আমরা যদি একটা সার্কের উদাহরণ দিই, মনে করো সার্কের বর্তমানে সদস্য সংখ্যা 8। এটা শুরু হয়েছিল 7টি রাষ্ট্র নিয়ে, বাংলাদেশ তার মধ্যে একটা অন্যতম একটা রাষ্ট্র। তো এই যে 7টি রাষ্ট্র বন্ধু সুলভ আচরণ নিয়ে একত্রিত হলো, যাত্রা শুরু করলো সেই 1985 সালে। তাহলে এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যে মনে করো আমি যদি এখন বাংলাদেশের সাথে ভারতের তুলনা করি, বা আরও যারা যে সমস্ত রাষ্ট্র রয়েছে, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ইত্যাদি ইত্যাদি, তাহলে কি দেখতে পাবো? যে ভারতের সাথে আমাদের মনে করো যে বিস্তর ফারাক, কারণ ভারত একটা বিশাল রাষ্ট্র আর সেই তুলনায় আমরা অনেক ছোট রাষ্ট্র। ভারতের অনেক সমৃদ্ধ অনেক কিছু রয়েছে, আবার বাংলাদেশেরও কিছু কিছু সমৃদ্ধ দিক রয়েছে। তো এই জোট করার মানে হলো যে আমাদের যে দুর্বল দিকটা আমরা যদি ভারতের সাথে সম্পর্কের মাধ্যমে ওদের কাছ থেকে সেটা আমরা রপ্ত করতে পারি, ভালো জিনিসটা আমরা আয়ত্ত করতে পারি, তার একটা মানে বিভিন্ন ধরনের পলিসির মধ্য দিয়ে, বিভিন্ন ধরনের চুক্তির মধ্য দিয়ে, বিভিন্ন ধরনের জোট করার মধ্য দিয়ে, তাহলে কি হয়, আবার ওরাও কি করতে পারে আমার যে দেশের ভালো দিক বা এই যে সার্কভুক্ত অন্যান্য দেশের যে ভালো দিক সেগুলি তারা বিভিন্নভাবে নিজের মধ্যে আনতে পারে। ভালোর তো শেষ নেই, উন্নয়নের শেষ নেই, সেটা ব্যক্তি জীবনেও যেমন রাষ্ট্রীয় জীবনেও তেমন। তাহলে জোট করার মানে হলো, আর যদি আরেকটা জিনিস যেটা আমি বলছিলাম যে এই যে মনে করো যে একটা রাষ্ট্রের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয়, তখন কি করবে? অন্যান্য রাষ্ট্রগুলি মনে করবে যে এই সমস্যাটা আমার রাষ্ট্রে হতো, আমি তাহলে কিভাবে সমাধান করতাম। সেই সমস্যাটা নিজের সমস্যা মনে করে ওই রাষ্ট্র আমাদের
সমস্যার দিকে হাত বাড়িয়ে দিবে, সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। তাহলে কি হবে, আমাদের সমস্যাটা অনেকাংশে মানে দ্রুততার সাথে আমরা শেষ করতে পারবো, দ্রুততার সাথে আমরা সমস্যাটা কাটিয়ে উঠে আমরা সুদিন ফিরে পাবো। তো এই জন্যই বিভিন্ন ধরনের জোটের প্রয়োজন রয়েছে, বিভিন্ন ধরনের সম্পর্কের প্রয়োজন রয়েছে, বিভিন্ন নীতির যে সম্প্রসারণের কথা বললাম, বিভিন্ন ধরনের জোট করার যে প্রয়োজনীয়তা, বিভিন্ন ধরনের সম্পর্ক সংস্থাপনের যে দরকার, বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলিকে চিহ্নিত করে আমার নিজ দেশের আমি অন্য রাষ্ট্রের সহযোগিতার মধ্য দিয়ে কীভাবে সেই সমস্যাগুলিকে সমাধানে পরিণত করব, এই জন্যই আমাদের বিভিন্ন রাষ্ট্রের সাথে সুসম্পর্ক করা দরকার। আরেকটা জিনিস চিন্তা করো যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু যখন পররাষ্ট্রনীতির বিষয়ে ভাবলেন, তখন আমরা যখন ন্যামের সদস্য হলাম, তখন এই বিশ্বটা দুই ভাগে বিভক্ত ছিল, একটা হলো সোভিয়েতপন্থী আর একটা হলো মার্কেটপন্থী। তোমরা জানো যে সোভিয়েত ইউনিয়ন সরাসরি আমাদের যুদ্ধে সহযোগিতা করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধিতা করেছে। কিন্তু যখন আমরা কোন জোটে যাব এরকম একটা প্রশ্নের উদ্রেক হলো সদ্য স্বাধীন বাংলাদেশে, তখন এই সুদূর প্রসারী নেতা, এই দূরদর্শী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অনেক দূরদর্শী, মানে ওনার মতো নেতা বিশ্বে কয়জন আছে তোমরা খুব ভালো করে জানো যে ওনার অবস্থানটা ঠিক কোথায়, আমাদের জাতির পিতা। তিনি কি করলেন, তিনি অনেক সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে দেখলেন যে এখন সোভিয়েত ইউনিয়ন আছে, আমরা যদি সোভিয়েত ইউনিয়ন আমাদেরকে সরাসরি সহযোগিতা করেছে, আমরা যদি তাদের সঙ্গে যোগ দিই তাহলে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের একদম প্রত্যক্ষ শত্রু রূপে পরিণত হব। তো উনি কি করলেন যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের যে দুটারই সামরিক জোট ছিল, একটা ন্যাটো আর সোভিয়েত ইউনিয়ন ছিল ওয়ারশো, আমরা কোনো সামরিক জোটের অন্তর্ভুক্ত না হয়ে আমরা যে জোট নিরপেক্ষ আন্দোলন, নন অ্যালাইন্ড মুভমেন্ট, সেই জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের সদস্যভুক্তি লাভ করলাম। তাহলে এই যে মানে দূরদর্শিতা একজন নেতার, এটা আমরা যদি এখন ভাবতে যাই, এত বছর আগের কথা, 1991 এসে আমরা কিন্তু তখন ভাবতে পারি নাই যে এরকম সোভিয়েত ইউনিয়ন একদিন এরকম খণ্ড বিখণ্ড হয়ে যাবে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, অনেকগুলি ছোট ছোট রাষ্ট্রে পরিণত হলো, মার্কিন যুক্তরাষ্ট্র এখন একক পরাশক্তি হিসেবে টোটাল বিশ্বকে দাবিয়ে বেড়াচ্ছে। তো জাতিসংঘ কি করছে, জাতিসংঘ আন্তর্জাতিক সংগঠন হিসেবে তোমরা জানো, এটার আমরা আরেকদিন আলোচনা করব। তোমরা থার্ড ইয়ারে পড়ে এসছো যে জাতিসংঘ তো একটা সংগঠন এবং এটা পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন এর ম্যাক্সিমামটা দিয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। কাজে অর্থ একটা অনেক বড় একটা শক্তি এবং সেই শক্তির জন্য এবং 5টা যে স্থায়ী সদস্য রয়েছে সেই সদস্য রাষ্ট্রগুলির জন্য কিন্তু মানে নতুন কোনো সদস্য হতে পারছে না, স্থায়ী সদস্য, যার জন্য নানা ধরনের সমস্যা এই জাতিসংঘের মধ্যে বিদ্যমান। তো আমরা যেহেতু আমরা জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য হলাম, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক বজায় থাকলো। তো এইভাবে এই সুদূর প্রসারী চিন্তাভাবনার মধ্য দিয়ে আমরা আজ অবধি যে সুন্দরভাবে আমাদের পররাষ্ট্রনীতিটা মেনটেন করে আসছি, সেটা কিন্তু মানে ধারাবাহিকতা সেটা কিন্তু চলে আসছে এবং এটা কিন্তু মোটামুটি আমরা এই ক্ষেত্রে আমরা সফল বলতে পারি। তাহলে এই পররাষ্ট্রনীতিটা তোমরা কিভাবে আলোচনা করবে, আমি তো অনেক কিছু বলে ফেললাম, তোমরা এখান থেকে মানে জিসটুকু নিয়ে কয়েকটা বই ঘেটে এটা একটা সংজ্ঞা দাঁড় করাবে। এরপরে দেখো, এরপরের যে টপিকটা সেটা হলো পররাষ্ট্রনীতির উদ্দেশ্য ও লক্ষ্য সমূহ। এই যে পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি, এইটার উদ্দেশ্য কি, মানে কি কি উদ্দেশ্য বা লক্ষ্যকে সামনে রেখে পররাষ্ট্রনীতি ধাবিত হবে, বা কেন পররাষ্ট্রনীতি প্রয়োজন, একটা রাষ্ট্রের জন্য কেন পররাষ্ট্রনীতি প্রয়োজন। দেখো, শান্তিপূর্ণ সহাবস্থান, নিজস্ব মতবাদে দৃঢ় থাকা, অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতা বৃদ্ধি, সামগ্রিক কল্যাণ সাধন, গতিশীলতা আনয়ন, ধারাবাহিকতা রক্ষা, সামরিক সক্ষমতা অর্জন করা, ভাবমূর্তির উন্নয়ন, আত্মরক্ষা, সার্বজনীন কল্যাণ, জাতীয় শক্তির সংরক্ষণ ও বৃদ্ধি। তো অনেকগুলি লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে, তোমরা
একটা প্রশ্নের জন্য যতটুকু সময় পাবে প্রথমে সেই সময়টাকে ভাগ করবে, ভাগ করে একটা প্রশ্নের জন্য কতটুকু সময় পাবে সেই অনুযায়ী এবং তোমার লেখার যে গতি সেই গতি অনুযায়ী তুমি একটা প্রশ্ন তৈরি করবে। এখানে নট ম্যান্ডেটরি যে তোমাকে 15টা 20টা পয়েন্টস লিখতে হবে। তুমি সুন্দর করে একটা ভূমিকা টানবে একটা প্রশ্নে, সুন্দর করে সংজ্ঞা লিখবে, পররাষ্ট্রনীতি, তারপরে প্রামাণ্য সংজ্ঞা দিলে এরপরে তুমি, আমি এখানে ইম্পর্টেন্ট 12টা পয়েন্ট লিখেছি। তুমি যদি মনে করো না আমি 12টা পারবো না, আমি 10টা লিখবো, এনাফ। কিন্তু প্রতিটা পয়েন্টের সুন্দর করে বর্ণনাটা তোমাকে লিখতে হবে। তুমি যদি মনে করো যে না ম্যাডাম 12টা লিখেছে, আমি 15টা পারবো, আমি 15টা লিখেই আমার টোটাল প্রশ্নের উত্তর আমি শেষ করতে পারবো, ওকে, তুমি লিখতে পারো। কাজে আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা শিক্ষার্থীর যোগ্যতা স্বতন্ত্র। তুমি তোমার যোগ্যতা অনুযায়ী প্রশ্ন তৈরি করবে এবং তুমি তোমার যোগ্যতা অনুযায়ী উত্তর লিখবে। তাহলে দেখো যে যে বিষয়টা দাঁড়ালো, আমি যে পয়েন্টসগুলি লিখলাম এই পয়েন্টসগুলির মধ্যে মানে অনেকগুলি আমি অলরেডি আলোচনা করে ফেলেছি। এরপরেও যে একটু একটু করে যদি আমি আলোচনা করি অল্প অল্প করে, তাহলে তোমাদের এই প্রশ্নটার আমার মনে হয় যে তোমাদের আর আলাদা করে অনেক সময় ধরে এটা পড়তে হবে না। তোমরা এই প্রশ্নটা কয়েকটা বই নিয়ে পয়েন্টসগুলি তোমরা চেঞ্জ করতে পারো, পয়েন্টসগুলি একটু ঘুরিয়ে লিখতে পারো, একটু আগে পরে করতে পারো, যেভাবে সুবিধা হয় করে তোমরা প্রশ্নটা তৈরি করে মানে আজকেই বা কালকের মধ্যে এটা রেডি করে ফেলবে। জানো, এটা ফেলে রাখবে না, ফেলে রাখলে আজকে এখন আমি যে ক্লাসটা নিচ্ছি তোমাদের কয়েকদিন পর এটা সব ভুলে যাবে। তাহলে দেখো যে শান্তিপূর্ণ সহাবস্থান, জীবনে মানুষের সবচেয়ে বেশি কি প্রয়োজন? সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি, প্রশান্তি। মানে তোমার অনেক ধন সম্পদ, তোমার অনেক মানে সব কিছু আছে, তোমার জীবনে সব কিছু আছে কিন্তু তোমার শান্তি নেই, তাহলে কিন্তু সব কিছু ব্যর্থ। একটা গরিব মানুষও ভালোভাবে শান্তিতে কম খাক কিন্তু একটু ভালো মতো থাকার অধিকার তার আছে, এবং এটা আমরা ইচ্ছে করলে এটা মেনটেন করতে পারি যদি আমাদের সদিচ্ছা থাকে। পরিবারের প্রত্যেকের আন্তরিক একটা সহযোগিতা থাকে যে আমরা আমাদের যা আছে এই নিয়ে আমরা সুখী থাকবো, এই নিয়ে আমরা ভালো থাকবো, এটাই হলো সবচেয়ে বড় কথা। তাহলে কি প্রতিটা দেশও ঠিক তাই করতে পারে যে ঠিক আছে আমরা একটু একটু করে সামনের দিকে উন্নয়নের দিকে এগিয়ে যাব, আমরা চারপাশের যে দেশগুলো আছে প্রত্যেকটা দেশের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখবো, তাহলে আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে থাকতে পারবো। নিজস্ব মতবাদে দৃঢ় থাকা, এই যে তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বলেছি যে প্রত্যেকটা মানুষ স্বতন্ত্র, তোমার সাথে বন্ধুত্ব থাকবে, প্রতিটা মানুষের ভালো সম্পর্ক থাকবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, কিন্তু তুমি যে একটা স্বতন্ত্র মানুষ, তোমার যে একটা আলাদা ব্যক্তিত্ব থাকবে, সেইখানে তোমার যেটা নিজস্ব মত থাকবে সেই মতবাদে তুমি দৃঢ় থাকবে। যে তোমাকে যেন মনে হয় না ফালতু বলে কেউ বলতে না পারে যে ও তো একটা ফালতু, আজকে একটা বললো কালকে আরেকটা কথার কোনো মূল্য নেই, ইত্যাদি ইত্যাদি। ঠিক তেমনি একটা রাষ্ট্রেরও কিন্তু এই ধরনের একটা দৃঢ় অবস্থান থাকা দরকার যে আমার কাছে মানে আমেরিকাই হোক আর যত রাশিয়াই হোক, যত শক্তিশালী রাষ্ট্র হোক, আমি আমার অবস্থানে যেন ঠিক থাকতে পারি। যত লোভী তারা দেখাক, আমি যেন আমার দেশের কোনো ক্ষতি করে আমি তাদের সাথে কোনো চুক্তিতে আমি আবদ্ধ না হই। আবার যেন একটা ব্যক্তিত্ব থাকে, আমাকে একটা প্রস্তাব দেওয়ার আগে তারা যেন 10 বার ভাবতে পারে না বাংলাদেশকে এই ধরনের কোনো প্রস্তাব দিয়ে লাভ নেই, কারণ বাংলাদেশ নিজ দেশের স্বার্থের বাইরে অন্য কোনো কিছুই তারা বুঝবে না। এই যে একটা অবস্থান তৈরি করা, এটার জন্য কিন্তু সময়ের দরকার, বুদ্ধিমত্তার দরকার এবং অনেকগুলি শক্তিশালী মেধা, যেটা আমরা বলি যে অনেকে দেখো সারা দিন রাত পরিশ্রম করছে, গাধার মতো পরিশ্রম করছে, কিন্তু দিন শেষে তারা অল্প একটু মজুরি পাচ্ছে। আবার অনেকে কি করছে, তাদের মেধা দিয়ে যে পরিশ্রম করছে তারা অনেক টাকা ইনকাম করছে। এটাই হলো সব ধরনের, দেখো আমাদের অ্যারিস্টটল কি বলে গেছে, দাস প্রথার কথা বলে গেছে। সমাজে কিন্তু এখনো বিভিন্ন ধরনের এই ধরনের প্রথাগুলি রয়েছে, কারণ সবাই সব ধরনের যোগ্যতার অধিকারী না। যার যে যোগ্যতা সেই অনুযায়ী সে কাজ করবে, সেই অনুযায়ী সে মানে তার প্রাপ্যটা পাবে। কারণ কেউ মানে আমাদের চাওয়া থাকবে কেউ যেন তার মানে তার যে প্রাপ্য, তার যে বেসিক মানে সে যেটা ডিজার্ভ করে সেটা থেকে যেন সে বঞ্চিত না হয়। তাহলে দেখো যে একটা মানুষ যেমন তার মতবাদে দৃঢ় থাকবে, ঠিক তেমনি একটা রাষ্ট্রেরও একটা পার্সোনালিটি থাকবে। অন্য রাষ্ট্র কোনো প্রস্তাব দেওয়ার আগে তাকে 10 বার ভাবতে হবে।
অর্থনৈতিক উন্নয়ন, যেটা হলো অনেক গুরুত্বপূর্ণ, মানে অনেক মূল্যবান একটা পয়েন্ট। কারণ অর্থনীতির চাকা যদি সচল না থাকে তাহলে একটা দেশ মানে খুব স্মুথলি এগোতে পারে না। কারণ আমার যদি পেটে ক্ষুধা থাকে, আমাদের ক্লাসও ভালো লাগবে না, কিচ্ছু ভালো লাগবে না। কাজে এই অর্থনীতির চাকা কিভাবে সচল থাকবে, এবং শুধু সচল না, কিভাবে আমরা এটাকে যে পর্যায়ে আমরা আছি সেখান থেকে আমরা আরও সামনের দিকে আস্তে আস্তে করে আমরা উন্নতির দিকে নিয়ে যেতে পারি, সেই জন্য আমাদের বিভিন্ন ধরনের পদক্ষেপ, বিভিন্ন ধরনের কর্মসূচি, বিভিন্ন ধরনের নীতি এটা আমাদেরকে প্রতিনিয়ত গ্রহণ করতে হবে এবং কার্যকরী করতে হবে। এরপরে আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতা বৃদ্ধি, যেটা আমি একটু আগেই বললাম যে শান্তিটাকে আমি বুঝিয়ে দিয়েছি। সহযোগিতা যদি আমি কারো কাছ থেকে পেতে চাই তাহলে তাকে আমার আগে সহযোগিতার হাত বাড়াতে হবে, যে আমি তোমাকে করতে প্রস্তুত, আমি তাকে 2 বার সহযোগিতা করার পরে আমি যদি সহযোগিতা চাই তখন সে আমাকে ফেরাতে পারবে না। কাজে এই সহযোগিতা পাওয়ার জন্য আমাদেরকে একটা সম্পর্কের মধ্য দিয়ে যেতে হবে এবং একটা রিলেশন মেনটেন করতে হবে, এবং এটা একটা নীতির মধ্য দিয়ে। তারপরে দেখো সামগ্রিক কল্যাণ সাধন, সেটা হলো সার্বিক একটা রাষ্ট্রের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সার্বিক শান্তি আমাদেরকে সবসময় বজায় রাখতে হবে, সবসময় একটা ভালো কিছুর মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে, এবং এটার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। তারপর হলো গতিশীলতা আনয়ন। গতিশীলতা বলতে বোঝাচ্ছে যে মনে করো যে জীবন বহমান, কখনো আমরা থেমে যাচ্ছি, কখনো আমরা একটু চলছি, কিন্তু এটা যেন কখনো মানে একটা গতিশীল, একটা যেন সাইমালটেনিয়াসলি মানে সুন্দরভাবে চলতে থাকে। বিভিন্ন কার্যক্রমগুলি যার যার সেক্টর আছে আলাদা করা, সবাই একটু একটু শ্রম দিয়ে একটু একটু কাজ করে যেন বিভিন্ন সেক্টরগুলি, যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব সেক্টরগুলি চাকা যদি সুন্দরভাবে চলতে থাকে, গতিশীল থাকে, কোথাও খুব দ্রুততার সাথে কাজ করার প্রয়োজন নেই, আবার কোথাও থেমে যাক সেটাও ঠিক হবে না। তাহলে একটা সবসময় যেন একটা গতিশীল কার্যক্রমের মধ্য দিয়ে আমরা যেতে পারি, সেজন্য আমাদেরকে এটা মাথায় রাখতে হবে এবং সেইভাবেই নীতিটাকে মেনটেন করতে হবে। ধারাবাহিকতা রক্ষা, এটা হলো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন মনে করো যে আমরা একটা সম্পর্ক প্রথম খুব যোগাযোগ করলাম, খুব অনেকগুলো নীতি, আমরা অনেকগুলো কার্যক্রম একসাথে, অনেকগুলো মানে অনেক কিছু করে ফেললাম অনেক দ্রুততার সাথে, করার পরে কিছুদিন আমরা একদম ঝিমিয়ে গেলাম, আর ওই সব দেশের সাথে আমাদের কোনো এই যে মনে করো বিভিন্ন ধরনের আসিয়ান, সার্ক, নাটক, কত কিছু আছে, সব কিছু মানে কার্যক্রমগুলি হঠাৎ করে থেমে গেল, কারোর সাথে কারো কোনো যোগানে ন্যাটো না, ভুলে বলে ফেলেছে এটা, তার এই যে ওটা হলো সামরিক জোট ছিল। তারপরে এই যে বিভিন্ন ধরনের অর্থনৈতিক, যে আমাদের বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের যে কার্যক্রমগুলি চলছে, এগুলি যদি হঠাৎ করে থেমে যায় সেটা না, সেটা একটা সফল একটা গতিশীলতার মধ্য দিয়ে সুন্দরভাবে এই কার্যক্রমগুলো চালিয়ে যেতে হবে। এটা ধারাবাহিকতা রক্ষা করতে হবে, খুব বেশি মানে গতিশীলতারও দরকার নেই, খুব বেশি স্থিতিশীলতারও দরকার নেই, সবসময় যেন একটা ধারাবাহিকতা আমরা মেনটেন করে সম্পর্কগুলি রাখতে পারি, সেই দিকে মানে নজর রাখতে হবে। সামরিক সক্ষমতা অর্জন করা, এটা হলো প্রত্যেকটা দেশই এটা মেনটেন করে থাকে, যে সামরিকভাবে যদি শক্তিশালী হওয়া যায় তাহলে কি হয়, রাষ্ট্রের একটা নিজস্ব একটা শক্তি তৈরি হয়, যে আমি সামরিক শক্তিতে বলবান। তো যে দেশ যত সামরিক শক্তিতে শক্তিশালী, সেই দেশের নিজের যেরকম একটা শক্তিশালী মুড থাকে, অন্য রাষ্ট্র তাকে সমীহ করে যে না, ওই রাষ্ট্র তো সামরিকভাবে খুব শক্তিশালী, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপর ভাবমূর্তি, হ্যাঁ, ভাবমূর্তিটা এটা কি, এটা তো মানে খালি চোখে দেখা যায় না। মনে করো যে ক্রিকেটে বাংলাদেশ অনেক ভালো করছে, হ্যাঁ, আমাদের সাকিব আল হাসান অলরাউন্ডার, বিশ্বের মানে 1 নম্বর প্লেয়ার হিসেবে দীর্ঘদিন সে টিকে আছে। তো এই যে একটা আমাদের ভাবমূর্তি, সুনাম, এটা শুধু আমি আজকে ক্রিকেট দিয়ে উদাহরণ দিলাম, আমাদের হয়তো আরও 10-20 বছর পরে এরকম অনেকগুলি উদাহরণের জায়গা থাকবে, যে আমরা মানে বাংলাদেশের ভাবমূর্তি দিন দিন উজ্জ্বল হচ্ছে, এই ক্ষেত্রে উজ্জ্বল, এই ক্ষেত্রে উজ্জ্বল, এই ক্ষেত্রে উজ্জ্বল, ইত্যাদি ইত্যাদি। মানে এই ভাবমূর্তি, এটা কিন্তু আসলে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু ব্যক্তি জীবনের সাথে রিলেটেড। ব্যক্তি জীবনেও আমরা কি চাই, আবার নিজের মানে
ভাবমূর্তিটা দিন দিন বৃদ্ধি পাক, ভাবমূর্তিটা দিন দিন উজ্জ্বল হোক, আমার পরিবারের ভাবমূর্তি উজ্জ্বল হোক। ঠিক তেমনি রাষ্ট্রের ভাবমূর্তি নিয়েও আমাদের ভাবতে হবে যে আমরা যদি একটু একটু করে কাজ করি, আমরা যদি ভালো কিছু করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভাবমূর্তি দিন দিন আরও বেশি মানে উজ্জ্বল হবে। আত্মরক্ষা, যেটা হলো মানে এটা হলো বেসিক একটা বিষয়, যে প্রত্যেকটা রাষ্ট্র, যে বললাম যে আমাকে যত লোভী দেখাক, যত আমার দেশকে ঢেলে সাজিয়ে দিতে চাক, কিন্তু কখনোই আমি আমার নিজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় না রেখে আমি কোনো ধরনের কোনো চুক্তি করব না, কোনো ধরনের কোনো জোটে অন্তর্ভুক্ত হব না। আমার আত্মরক্ষা আমি কিভাবে করব, সেই ফর্মুলাটা আমাকেই তৈরি করতে হবে। বাংলাদেশকে আমি কিভাবে রক্ষা করব, বাংলাদেশের নাগরিক হিসেবে, সেটা বাংলাদেশের সরকার প্রধান হিসেবে আমাদেরকেই সেটা বজায় রাখতে হবে। সার্বজনীন কল্যাণ আমি যদি সব সেক্টরে সবসময় আমরা চিন্তা করি যে ছোট ছোট কাজ মিলে, যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল, এটাই কিন্তু বাস্তবতা। মানে সবচেয়ে বড় কথা কি, যে ধর্ম কি, মানে নিজের কাজটা নিজে সঠিকভাবে পালন করাই ধর্ম। আমার কাজ হচ্ছে তোমাদেরকে সুন্দর করে পড়ানো, তোমাদের একটা সফল ক্লাস নেওয়া। তোমাদের কাজ হচ্ছে সুন্দরভাবে সেই ক্লাসটাকে ফলো করে তোমরা নিজেদেরকে এই বিষয়ের উপরে তৈরি করা। প্রত্যেকের কাজ সঠিকভাবে মনোযোগ দিয়ে করাই হলো তার সবচাইতে বড় ধর্ম, সবচাইতে বড় কর্ম। তো আমরা যদি নিজেদের কল্যাণের জন্য, প্রত্যেকের ভালোর জন্য একটু একটু করে কাজ করি, তাহলেই তো সার্বজনীন কল্যাণ সাধিত হবে। সবাই যত সেক্টর মিলে আমাদের এই দেশ, সব সেক্টরে যদি সবারই লক্ষ্য থাকে যে আমাকে ভালো করতে হবে, আমাকে কল্যাণ করতে হবে, দেশের উন্নতি করতে হবে, তাহলে কিন্তু একসময় কেউ আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না, আমরা অনেক দূর এগিয়ে যাব। জাতীয় শক্তির সংরক্ষণ ও বৃদ্ধি। জাতীয় শক্তি, আমাদের দেখো অনেক ধরনের আমাদের ত্রুটি বিচ্যুতি রয়েছে, আমাদের নেতিবাচকতা রয়েছে, কিন্তু আমাদের কিন্তু শক্তিও আছে অনেক। আমাদের প্রাকৃতিক শক্তি থেকে শুরু করে আমরা কিন্তু অনেক ধরনের মানে শক্তিতে ভরপুর। সেই জাতীয় শক্তিকে সংরক্ষণ করতে হবে। মানে আমি বললাম না যে একটা জিনিস পাওয়ার চেয়ে সেটা রক্ষা করা অনেক বেশি কঠিন, এবং এটাকে কিভাবে দিন দিন আরো বৃদ্ধি করা যায় সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো যে জিনিসগুলি দেখো, যে পয়েন্টসগুলি আমরা আলোচনা করলাম, এটা কিন্তু কোনোটাই কোনো পয়েন্টসই মানে খুব কঠিন জটিল কিচ্ছু না, খুব সহজ এবং খুব বোধগম্য এই পেপারটা। কেন আমি বারবার তোমাদেরকে বলি যে এই যে পেপার, এটা তোমরা নিজেরা একটু আমার ক্লাসটা ফলো করবে, আরও কিছু নিজেরা একটু পড়াশোনা করবে, খুব বেশি সময় তোমাদেরকে এর পিছনে দিতে হবে না, কিন্তু তোমরা ফলটা পাবে এর থেকে অনেক গুণ বেশি। কারণ হলো এই পেপারটার সাথে তোমাদের সামনে যে চাকরির পরীক্ষায় বসতে হবে, সেখানে অনেক কিছু, অনেক ইনফরমেশন, অনেক ধরনের বিষয় তোমরা এখান থেকে পাবে। কাজে এই পেপারটি যদি তোমরা একটু ভালোবেসে, সেটা তো পড়বেই, যে কোনো জিনিস তোমরা তো অবশ্যই পাঠ্য বই তোমাদের সিলেবাসে আছে, তোমাদেরকে 4th ইয়ার পার করতে হবে, তোমরা পড়বে, কিন্তু আমি বলি যে সেই পড়াশোনার সাথে তোমরা যদি একটু ভালোবাসা মিশ্রণ ঘটাও, তাহলে জিনিসটা কিন্তু অনেক বেশি মধুময়, তাৎপর্যপূর্ণ হয়। তাহলে তোমরা কি করবে, আজকে আমি যে ক্লাসটা নিলাম, এই ক্লাসটা আমি যদি খুব সংক্ষেপে একবার তোমাদেরকে আরেকবার তোমাদের সামনে তুলে ধরি, তাহলে বিষয়টা দাঁড়াবে যে আজকে আমি যেটা পড়ালাম সেটা প্রশ্ন আকারে যদি আমি তোমাদেরকে বলি যে পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি বলতে কি বুঝো, এই পররাষ্ট্রনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য সমূহ তোমরা আলোচনা করো। তাহলে খুব সিম্পল একটা কোশ্চেন এবং খুব বেসিক কোশ্চেন, এবং এটা আমি চেষ্টা করেছি যতটা সহজ করে, একেবারে সহজ করে, জলের মতো করে চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরতে। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে একবার ক্লাসটা শোনো বা 2বার শোনো, এবং সাথে সাথে তোমরা যদি এটা নোট ডাউন যা যা প্রয়োজন মনে করো এখান থেকে নিয়ে, সাথে কিছু বই অ্যাড করে তোমরা যদি একটা উত্তরপত্র তৈরি করে ফেলতে পারো, সেটা দেখবে তোমাদের মানে একটা সম্পদ হয়ে রইলো। এবং একটা খাতার মধ্যে তোমরা প্রত্যেকটা পেপারের জন্য আলাদা খাতা নিতে বলেছি, এবং এই প্রশ্নটার সাথে উত্তরটা লিখে ফেললে এবং এই পেপারটা রেখে দিলে, আবার যখন নেক্সট আমি একটা টপিক পড়ালাম, সেই টপিকটা আবার সেকেন্ড থেকে শুরু করলে, এইভাবে যদি তোমরা আমাকে ফলো করো এবং বাকি টিচাররা যারা যে ক্লাসটা নিচ্ছে তোমাদের, তাদেরকে ফলো করো, তোমাদের কিন্তু কিচ্ছু জমবে না। তাহলে তোমরা আপডেটেড থাকতে পারবে। এবং তোমাদের যেটা বললাম যে এই যে আমরা একটা দুর্যোগময় সময় কাটাচ্ছি, পরিবারের সাথে যে সুযোগটা আমরা মনে করো অনেক
আমরা অনেক হয়তো পরিবার থেকে অনেকেই বিভিন্ন কারণে অনেক দূরে সরে গিয়েছিলাম। সৃষ্টিকর্তার সব কিছু তার ইশারায় হয়, সব আমাদেরকে একটা মানে ঘরে ফিরিয়ে দিয়েছে। উনি জানেন এর মধ্যে ভালো কি আছে। তো এই সময়টা আমরা যদি মনের সাহস নিয়ে আমরা যদি নিজেকে সুরক্ষা করার পাশাপাশি পরিবারের সুরক্ষা করি এবং নিজের উন্নতির জন্য পড়াশোনার পাশাপাশি বাকি যে তোমাদেরকে যে কথাগুলি বললাম সেগুলি যদি তোমরা মাথায় রাখো এবং তোমরা চাকরির পরীক্ষার একটু একটু করে প্রস্তুতি গ্রহণ করো সময়টাকে ভাগ করে, তাহলে কি হবে, অযথা দুশ্চিন্তাগুলি তোমাদের মাথা থেকে সরে যাবে এবং এই সময় সদ্ব্যবহারের মধ্য দিয়ে তোমার যে শিক্ষা কার্যক্রম সেটা অনেক বেশি গতিশীল হবে। তো আশা রাখি তোমরা প্রত্যেকেই আমার কথা, আমার এই পরামর্শগুলো তোমাদের মানে কি বলবো, তোমাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, তোমাদের একজন শিক্ষিকা হিসেবে তোমাদেরকে পরামর্শ মানে এই পরামর্শগুলি যদি তোমরা মেনে চলো যে ম্যাডাম তো যা বলছে আমাদের ভালোর জন্য, যদি মনে করো এটা, আর যদি মনে করো না ম্যাডামের কথাগুলি মেনে চলে তো কোনো লাভ নেই, তাহলে তোমরা একদম ঝেড়ে ফেলো। আর যদি মনে করো যে না মেনে চললে আমাদের একটু হলেও উপকার হবে, তাহলে আশা রাখি তোমরা আমার কথাগুলো মনে রাখবে এবং মেনে চলার চেষ্টা করবে। তো সবাই খুব 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 ভালো থাকো, নিরাপদে থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। শুভরাত্রি।